আমাদের দেশে একটা কথা খুব প্রচলিত, ভাই আমি রাজনীতি করি না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি রাজনীতি করেন বা না করেন, রাজনীতি আপনার পিছু ছাড়ছে না। আপনার ছালের দাম কত হবে, আপনার ডিগ্রিটার মান কতটুকু হবে, এমনকি আপনি রাতে শান্তিতে ঘুমাতে পারবেন কি না, সব কিছু ঠিক করে দিচ্ছে এই রাজনীতি। তাহলে সমস্যাটা কোথায়? কেন আমাদের শিক্ষিত সমাজ এই রাজনীতি থেকে দূরে থাকতে চায়? আর ইসলামের সাথে রাজনীতির সম্পর্কটাও বা আসলে কি? আজকের এই ভিডিওতে আমরা হিস্ট্রি এবং ডেটা দিয়ে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। বাংলাদেশে বর্তমান শিক্ষিত সমাজের একটা বড় অংশই মনে করে থাকেন রাজনীতি হচ্ছে একটি নোংরা জায়গা। রিসার্চ বলছে বাংলাদেশে উচ্চশিক্ষিত 90% তরুণ তাদের সংসদ সদস্যের নাম জানলেও বর্তমান রাজনৈতিক ব্যবস্থার উপর তাদের অনাস্থা সবচেয়ে বেশি। এর একটা বড় কারণ হচ্ছে বর্তমানে চলমান রাজনৈতিক বিশৃঙ্খলা এবং মানি পাওয়ার। 1991 সালের পর থেকে দেখা গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ী এবং অবসরপ্রাপ্ত আমলাদের আধিপত্য বেড়েছে কয়েক গুণ। তারা রাজনীতিটাকে দেখেন এক ধরনের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হিসেবে। নির্বাচন আসলে খরচ করো আর ক্ষমতায় গেলে তা উসুল করে নাও কয়েক গুণ করে, যা একজন তরুণ এবং শিক্ষিত তরুণের কাছে ভীতিকর এবং নৈতিকতাহীন মনে হয়। এখন প্রশ্ন হলো, এই অরাজনৈতিক হওয়ার মাইন্ডসেটটা আমাদের মগজে ঢুকলো কীভাবে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে 200 বছর পিছনে ব্রিটিশ আমলে। ব্রিটিশরা যখন এই উপমহাদেশ শাসন করতে আসে তখন তারা দেখল এই দেশের মুসলমানরা, বিশেষ করে সুন্নি ঘরানার সুফি উলামারা তাদের শাসনের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ করে তুলছে। তিতুমিরের বাঁশের কেল্লা থেকে শুরু করে 1857 সালের সিপাহী বিপ্লব, সবকিছুর পিছনে ছিল এই মুসলিম নেতারা। ব্রিটিশরা তখন একটি উপায় খুঁজে বের করে, যার নাম দিয়েছিল ডিভাইড অ্যান্ড রোল। তারা প্রচার করতে শুরু করলো যে ধর্ম হলো শুধু কেবল একটি আধ্যাত্মিক বিষয়। তারা মুসলমানদের বোঝালো তোমাদের রাজনীতি করার দরকার নেই। এভাবে পরিকল্পিতভাবে মুসলমানদের খানেকায় এবং হিন্দুদের মন্দিরের মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। লর্ড ম্যাকেলের এমন এক শিক্ষা ব্যবস্থা দিয়ে তারা এমন এক শিক্ষিত সমাজ তৈরি করেছিল যা রক্তে এক মহাদেশীয় হলেও কিন্তু চিন্তায় হবে ব্রিটিশ। সেই যে ব্রিটিশরা আমাদের ঘুম পাড়ি দিয়ে গিয়েছিল, সেই ঘুম থেকে আমরা এখনো জাগতে পারিনি। অনেকে বলেন ইসলামে কি রাজনীতি আছে? অথচ আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটি মসজিদ বানাননি, তিনি একটি সিটি স্টেট বা রাষ্ট্র গঠন করেছিলেন, যেটাকে আমরা মদিনা সনদ বলে থাকি, যেটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান। এখন যদি প্রশ্ন তুলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হিজরত করেছিলেন? শুধুই কি কাফেরদের নির্যাতন থেকে বাঁচতে? এর পিছনে যদি হিকমত বুঝতে যাই তাহলে বুঝতে পারবো হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন ইসলামকে যদি পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে চায় তাহলে এর কাজ গোড়া থেকে শুরু করতে হবে, আর এর ভিত্তি বা গোড়াই হলো রাষ্ট্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে ইমাম হাসান আলাইহিস সালাম পর্যন্ত খেলাফতে রাশেদার যে শাসন আমল, যা পৃথিবীর প্রতিটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সর্বোত্তম উদাহরণস্বরূপ। খলিফাগণ সর্বপ্রথম আল্লাহ তাআলা, এরপর জনগণের কাছে দায়বদ্ধ থাকতেন। সুতরাং ইসলাম থেকে রাজনীতিকে বাদ দেওয়া মানে ইসলামের একটি বড় অংশকে অস্বীকার করা। আমরা সচরাচর ইমাম হোসেন আলাইহিস সালাম বা কারবালার কথা বললে শুধু সুখের অংশটুকু বলি, কিন্তু এর মোরাল অফ দ্য স্টোরি বা এর থেকে রাজনৈতিক শিক্ষাটা আমরা বলি না। এর শিক্ষা হলো কোনো স্বৈরাচার বা অত্যাচারীকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে না নেওয়া, যে দেশের মানুষের অধিকারের ব্যাপারে বেপরোয়া। আমরা যদি পৃথিবীর ইতিহাসের বড় বড় ইসলামী রাষ্ট্রগুলোর দিকে তাকাই, যেমন ওসমানীয় সাম্রাজ্য, তারা কীভাবে প্রায় 600 বছর থেকে 700 বছর পর্যন্ত পুরো পৃথিবীকে শাসন করেছিলেন, যেখানে আমাদের দেশে মাত্র 15 বছর শাসন করলে স্বৈরাচারের রূপ নেয়। টুইস্টটা হচ্ছে ইসলামী শরীয়তে যে রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান ইসলামী শরীয়ত ভিত্তিক ইনসাফ কায়েম করবে, সে দেশের নাগরিকদের সন্তুষ্টির অভাব হবে না।
আমাদের বর্তমান ব্যবস্থায় এই ব্যর্থতার কারণ হলো এখানে ইনসাফের চেয়ে ব্যক্তিগত স্বার্থতা বড় হয়ে দাঁড়িয়েছে। এবার আসি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। আমাদের দেশের অধিকাংশ মানুষ সুন্নি ঘরানার হলেও রাজনৈতিক মাঠে এদের প্রভাব কতটুকু? ডেটা দেখলে বুঝবেন সুন্নি ভিত্তিক ইসলামিক দলগুলোর নির্বাচনী ফলাফল খুবই নগণ্য। প্রায় সব নির্বাচনেই এদের প্রাপ্ত ভোটের হার 0.1%-এর নিচে থাকে। সমস্যাটা কোথায়? আমরা মনে করে থাকি সুনিয়ত মানে শুধু উরুস বা মাহফিল। মাহফিল আমাদের ঐতিহ্য, কিন্তু সময় কি চাচ্ছে? সময়ে ডিমান্ড বুঝতে হবে। আমি যদি রাষ্ট্রীয়ভাবে ইনসাফ বা সুনিয়ত কায়েম না করি, তাহলে আগামী 10 থেকে 15 বছর পর দেখা যাবে আপনি মাহফিল করা তো দূর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দাঁড়িয়ে সালামটুকু পেশ করবেন, এই জন্য 10 বার চিন্তা করতে হবে, কারণ আপনার ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিতে পারে। আমাদের মধ্যে আরও একটি বড় সমস্যা হচ্ছে সুবিধাবাদ। সুন্নিদের একটা বড় অংশই তাদের কর্মজীবনের সুবিধার্থে অন্য দলের লেজর বৃত্তি করে। আরও বড় গলায় বলে থাকে, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দল করি না, যখন যে দল আসে সে দল। আপনি মনে করছেন আপনি খুব চালাক, কিন্তু আপনি কি করছেন জানেন? আপনি সুন্নিয়তের গোড়ায় ড্যামেজ করছেন। আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে একটি অন্ধকার গুহায় ঠেলে দিচ্ছেন। তবে টানেলের শেষ প্রান্তে আলোর রেখাও আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের 3টি বড় সুন্নি দল, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি, 3 দল মিলে সুন্নি ঐক্যজোট গঠন করেছে। তারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য 17 দফা দাবি এবং 21 দফা ঘোষণা করেছেন। তাদের মূল ফোকাস হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ, সুদহীন অর্থনীতি এবং কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। যদি আপনার কনফিডেন্স এতই লো হয়ে থাকে, তাহলে আপনাকে বলবো ইসলামী ইতিহাসগুলো খুলে দেখুন। আপনার নিয়ত যদি শুদ্ধ থাকে, তাহলে সাহায্য গাইড থেকে আসবে। আপনি যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন, তাহলে আপনাকে একটা প্রশ্ন করব। আপনার ভিতরে যদি ইনসাফ প্রতিষ্ঠার চেতনা না থাকে, তাহলে সেই ঈমান কি পূর্ণাঙ্গ? আপনি যেই দেশে শ্বাস নিচ্ছেন, সেই দেশের আইন এবং শাসন ব্যবস্থা যদি ইনসাফহীন হয়, তবে এর দায়ভার আপনার উপর ওঠে। এখন আমাদের উচিত এই উপনিবেশিক মন মানসিকতা থেকে বেরিয়ে এসে আমাদের সুস্থ এবং নীতিভিত্তিক রাজনীতিতে অংশ নেওয়া। কারণ ভাই, আপনি যদি রাজনীতি না করেন, অযোগ্যরাই আপনাকে শাসন করে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।